নাম্বার। তাহলে এই জায়গায় প্রতারিত হয়ে সে মার্ডার করে ফেললো, তাহলে সে করলো হচ্ছে কালপেবল হোমিসাইড। আর যে কি করলো, তাহলে ওয়াই এর হাতে একটু ছুরি তুলে দিল কে, জেড। ওয়াই এর হাতে জেড ছুরি তুলে দিছে, তাহলে ছুরি তুলে দিলে জেড জেড কি অপরাধ করছে, 302 ধারার অপরাধ করছে, জেড খুন করছে। আর যে খুন করে অরিজিনাল তাকে মেরে ফেললো সে হচ্ছে কালপেবল হোমিসাইড করছে। তাহলে এই জায়গায় প্রত্যেকের দায় আলাদা, একজন হচ্ছে 302 আর একজন 304 ধারার অপরাধ করছে। তাহলে আপনার প্রশ্নের উত্তর ওই জায়গায় ধারা যদি লেখেন, তাহলে আপনি লিখবেন 302/34 ধারায় হয়তো মামলাটা ছিল। ভিতরে তখন আপনি দেখাবেন যে প্রতিবেদন দিয়েছে হয়তো 304 ধারায়। আপনি চাচ্ছেন যে না, এই জায়গায় যে ছুরিটা আগায় দিছে সে তো মার্ডার করছে, এখানে কি 302/34 না, 302/34, কারণ মামলা ফাইলটা হয় বড় ধারাতে। হ্যাঁ হ্যাঁ, ওই জায়গা থেকে মাঝ বরাবর, এটা মাঝ বরাবর। হ্যাঁ, 302/34 দণ্ডবিধি 1860। বিষয় লিখবেন, আপনার এই জায়গায় কোনো থানা লেখা নাই, আপনি একটা থানা লিখে দিলেন ঢাকার। এখান থেকে আইনের নামটা যেভাবে আছে ওগুলো লিখবেন, সমস্যা নেই। বিষয়টা লিখবেন, এভাবে না লিখে আপনি সহজে লিখলেন যে ডিএমপি ডিএমপি এটা কি পল্টন থানার, ডিএমপি পল্টন থানার সংক্ষেপে যদি লেখেন এসআই তাও সমস্যা নাই। এসআই একটু ই দিয়ে ডট ডট চিহ্ন দিয়ে ক বা খ একটা দিয়ে দিলেন, এসআই অমুক এসআই করি এসআই করি ডিএমপি পল্টন থানা এসআই করি, ডিএমপি পল্টন থানা এসআই করি। বিষয় কি ইয়ার পরে দিব মিডলে মিডলে অনেকে তো এই বিষয় এখান থেকে শুরু করে, না না, মাঝ বরাবর ও দেখতে ব্যাকআপ পাওয়া যায়। ওই ওই বিষয় আছে যে টাইম পিটিশনটা লই যাবে, নারাজি পিটিশনে যদি মাঝের দিকে দেবে, নারাজি আবার মামলা দায়ের করতে না এক একটা সময়টার কাছে দিলে এক একটা না লাস্টের দিকে তুই ভালো রেখে তো এইখানে না আছে সবাই যাই হোক, আমরা লিখতে থাকি, দেখতে পাচ্ছি। এটা সংক্ষেপে লেখেন ডিএমপি পল্টন থানার এসআই, এটা নাম দিয়ে দিলেন, কর্তৃক বিগত একটা তারিখ দিলেন, দাখিলকৃত তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে বাদীপক্ষে নারাজ আছে, এটা লেখেন। বিগত
দিলেন স্পেসিফিক বোঝে, পরীক্ষার হলে অত কিছু দেখবে না, এসআই নাম দিয়ে দেন, নিরস্ত দেখা লাগবে। তারপরে বলতে বিগত এত এত সালে কি করছেন, 26 তারিখে, হ্যাঁ ওইটা যা আছে তাই লেখেন। তারিখে দাখিলকৃত তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে বাদী পক্ষে নারাজি দরখাস্ত। যদি প্রশ্নে কোনো তারিখ লেখা থাকে তাহলে ওই অনুযায়ী তারিখটা দিবেন, তারিখ যদি লেখা না থাকে তাহলে নিজের তারিখ বানাই দিবেন। এইটা সাইডে যাবে। এই কথা দাগ দিয়ে দেবো না? না না তার জন্য। এটা ছিল কি? এটা আচ্ছা, তাদের ম্যাচ একসাথে কোবরা দিকে এই ভাই ও কাটা দিন তো ওখানে। জি লিখছেন, বাদী পক্ষে নারাজি বিষয় লিখে ফেলছেন। এরপর ওই যে সেই ফাইলিং এর ওই জায়গায় দেখেন যেভাবে আছে, বাদী বিবাদী এই আসামি, বাদী সংক্ষেপে লিখবেন। এই জায়গায় কোনো পিতা, ঠিকানা, মোবাইল নাম্বার, এনআইডি কোনো কিছু নাই, শুধু বাদীর নামটা এই জায়গায় ডট ডট দিয়ে বাদী বনাম, আসামি একাধিক থাকলেও একজন আসামির নাম গম দিয়ে দেবেন। বয়স দেয়া লাগবে না, এতে থাকেন। তারপর তারপর আসামি, আসামি লিখছেন। এরপরে এটা দরকার নাই, না এটা দরকার নাই, কারণ এটা হচ্ছে দুইবার যাচ্ছে, এই কারণে এটা আসছে। প্রথমবার হলে এটা আর দরকার নাই। আর আপনার এটা দুইবার আসবে না। দুইবার আসবে না, এত জলদি করবে না। এই প্রথমবারই নারাজি ছিল, প্রথমবারে পারি না, দ্বিতীয়বার আসবে না। এরপরে ওই সে আগের মতোই দেখেন ফরম্যাট, আর সকালে যেটা লিখছেন ওরকমই ঘটনার তারিখ ও সময় সাক্ষী দেবো, এরপর ঘটনার স্থান, এটা সাক্ষী হবে। ঘটনার স্থান, এরপরে সাক্ষী। আগে সাক্ষী প্রথমে ছিল, আসামিদের পরে এই জায়গায় সাক্ষীটা পরে, ঘটনার তারিখ ও স্থান, এরপরে চলে আসবেন ঘটনার স্থান। জি, ঘটনার পরে ঘটনার স্থান দিয়ে ডট ডট দিয়ে রাখেন। হ্যাঁ হবে। এই জায়গায় একটা ঘটনাই আছে, আপনার এই একটা ঘটনা না না, শুধু ঘটনার তারিখ ও স্থান, সময়, মানে আপনার যে যে এইগুলো থাকে, রিকুইজিট থাকে, সেইগুলো আছে কিনা, এই প্রিরিকুইজিট গুলো দেখবেন, এর বাইরে কিছু না। সাক্ষী, সাক্ষীদের দিয়ে ডট ডট দিয়ে রাখেন, 1 2 3 4 এইভাবে দিয়ে রাখেন, তিনজনের বেশি দিবেন না সাক্ষী। মানে বাদী নিজেই একজন 1 নম্বর সাক্ষী, 2 নম্বর একজনের নাম দিয়ে দেবেন, 3 নম্বর একজন, আর দরকার নেই। আরো ওই যে বিরাকেটে এটা আরো অনেক সাক্ষী আছে, প্রয়োজনে বিজ্ঞ আদালতে উপস্থিত করা হবে। একদম আগের মতো মামলার মধ্যে। শেষ হয়ে গেছে, হেতু বলে, হেতু বলে। হুম। সাক্ষীতে সব থাকবে না, দিছেন। এরপরে ওই সেই মামলার বাদীপক্ষে বিনীত নিবেদন যে মামলা, পুরা মামলা যা লিখছেন
এই যে আগে লিখে দিলাম না চারটা না পাঁচটা, ওইটা লিখবেন। ওইটা লেখার পরে এরপরে চলে আসেন লাস্টে যে বলবেন যে বিগত এতই তারিখে লিখবো মামলার ঘটনাগুলো উল্লেখ করবেন। হ্যাঁ, ওই যে যেভাবে আগের 5 নম্বর পর্যন্ত উল্লেখ করবেন ধারাবাহিকভাবে। হ্যাঁ, এই যে লিখতেছি। হ্যাঁ, এবার সাক্ষীদের পরে। হ্যাঁ, এই জায়গায় লিখবেন লাস্টে এসে তদন্তকারী কর্মকর্তা, মানে আগে যে মামলা আছে, মানে কোন একটা মামলার পরিপ্রেক্ষিতে তো আপনি দিচ্ছেন, নারাজি দিচ্ছেন, ওই মামলাটা জাস্ট লিখে ফেলবেন। ওই যে 3 লাইনে লিখবেন, বেশি বিশাল করতে যাবেন না, 3 লাইনে, কারণ আপনার মূল বক্তব্য কিন্তু সব এই জায়গায়, এই হেতু কথা। এর আগে হচ্ছে জাস্ট ফরম্যাট, আপনি জাস্ট মূল দু একটা কথাবার্তা লিখে যে ঘটনা এই অবস্থা। হ্যাঁ, পরে এরপরে এই জায়গায় লেখেন মামলা শেষ হলো। হ্যাঁ, লেখার পরে লিখবেন স্যার বাদীপক্ষের বিনীত নিবেদন লাগবে না, বাদীপক্ষ হ্যাঁ বাদীপক্ষ বাদীপক্ষে লাগবে। বিবাদ আসামিকে দিবে, নারাজি তো বাদী দিবে। লেখেন একটু পরে যাবে স্যার, যাই। আচ্ছা, এবার লেখেন হচ্ছে তদন্তকারী কর্মকর্তা, লেখেন তদন্তকারী কর্মকর্তা। হ্যাঁ, মামলার শেষে, মামলার শেষে লিখতে হবে। হ্যাঁ, মানে মূল মামলা একটা আমরা কাল সকালে রেডি করলাম না, ধরেন ওই মামলারই আপনি নারাজি দিচ্ছেন, তাহলে ওই মামলাটা আগে লিখবেন। ওই যে 4টা কলাম দিলাম না, 4টা, ওই পয়েন্ট সব লিখবেন, 1 নম্বর না, শুধু 4টা নাম্বার সম্পূর্ণ লিখবেন। মানে কিসের বিরুদ্ধে আপনি নারাজি দিচ্ছেন আগে বলবেন না, যে এই ঘটনা আমি চাইছি, তারপরে যে বলতে হবে যে এটা কি কি হয়েছে। এইটা লেখেন তদন্তকারী কর্মকর্তা। আচ্ছা, আমি যা বলছি একটু লেখেন, তারপরে প্রশ্নটা সহজ হয়ে যাবে। দেখা যাচ্ছে যে আমি যেটা বলতেছি ওইটাই হয়তো আপনার উত্তর। না না, অতএব প্রশ্ন করলে দেরি হবে। অতএব দিয়ে অতএব না, সরাসরি লেখেন। 5 নম্বর লিখছেন না, একদম সর্বশেষ মামলা দায়ের করিলেন আছে না, এরপরে থেকে লেখেন তদন্তকারী কর্মকর্তা। সব লিখতে হবে না, আমি যেটুকু বলি সেটুকু লেখেন। তদন্তকারী কর্মকর্তা মামলার বিষয়বস্তু আমলে না নিয়ে, মামলার বিষয়বস্তু আমলে না নিয়ে আসামিদের দ্বারা প্রভাবিত হয়ে এবং আসামিদের দ্বারা পক্ষাশ্রিত হইয়া সূত্রে বর্ণিত মামলায় বিগত ডট ডট ইং তারিখে মামলার প্রতিবেদন দাখিল করিয়াছেন। মামলায় প্রতিবেদন দাখিল করিয়াছেন, লিখছেন। বাদী নিম্নলিখিত হেতুবাদে অত্র নারাজি দাখিল করিলেন। বাদী বাদী এই যে লেখেন নিম্নলিখিত হেতুবাদে অত্র নারাজি দাখিল করিলেন। লিখছেন। এরপরে লেখেন হেতুবাদ, বড় করে লেখেন, আন্ডারলাইন করবেন।
এই যে কথাগুলো গেছে না মোবাইলে 3 নাম্বার লেখার পর ওই 3 নাম্বারটা অনুমান করে নিয়ে তারপরে বিভিন্ন ওইটার সাথে সাথে আলাদা কম ওইটাই পাবি এখন যেটা বুঝতে এখন আমি যেটা বুঝতে পারছি যে আমাদের তো এই জায়গায় চলে গেছে এখন না না পাবো না জি হেতুবাদ লিখছেন হ্যাঁ বড় করে মাঝে হেতুবাদ লিখবেন এবং আন্ডারলাইন করবেন বড় হাতে বড় করে লিখবেন অক্ষরগুলো হেতুবাদ সমূহ একদম মাঝ বরাবর মানে হেতু আসবে এক সাইডে বাদ সমূহ আসবে আর এক সাইডে আর কি ওই যে মাঝে যে দাগটা আসবে ওইভাবে মাঝ মাঝ বরাবর আসবে এবার বানাই লিখবেন এবার সবগুলো যেহেতু লিখবেন এর আগে কিন্তু যেহেতু নাই এখন যেহেতু হেতুবাদ মানে কারণ সবগুলো যেহেতু 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 কি লিখবেন যে বাদীর সাক্ষীদেরকে ডাকলেও বাদীদের স্বাক্ষর করে এই জায়গায় লিখবেন নাম ঠিকানা লিখেছে এবং মুসলেকে স্বাক্ষর নিয়ে তাদেরকে চলে গেছে পরে আসতে বলছে এরপরে আর তাদেরকে ডাকে নাই মানে আপনার মতো করে বানায় লিখবেন লিখে দেন যে তদন্তকারী কর্ম যেহেতু এই দেখেন সূত্র বর্ণিত এতগুলো দরকার নাই আপনি সময় পাবেন না পরীক্ষার হলে সূত্র যেহেতু যেহেতু তদন্তকারী কর্মকর্তা এই পর্যন্ত লেখেন যেহেতুর পরে এইটুকু লেখেন যেহেতু তদন্তকারী কর্মকর্তা আপনি সংক্ষেপে আয়ও লিখতে পারেন সমস্যা নেই মূল বক্তব্য আছে কিনা এটা দেখবেন তদন্তকারী কর্মকর্তা লিখলেন নাকি ইংরেজিতে আয়ও লিখলেন ওটা দেখবে না দেখবে যে আপনি ঠিক মতো লিখতে পারছেন কিনা তদন্তকারী কর্মকর্তা সাক্ষীদের নাম ঠিকানা লিখেছেন মুচলেখায় স্বাক্ষর নিয়েছেন এবং বক্তব্য শুনেছেন নাম ঠিকানা লিখেছেন মুচলেখায় স্বাক্ষর নিয়েছেন এবং বক্তব্য শুনেছেন মানে লিখছে কি কি নাম ঠিকানা লিখছে এরপরে আসামি ওই সাক্ষীর স্বাক্ষর নিছে একটা মুচলেখায় আর বক্তব্যগুলো শুনছে কি হয়েছে ঘটনা শুনছে শোনার পরে কি করছে হ্যাঁ শুনছেন লিখছেন আচ্ছা এরপরে লেখেন কিন্তু সাক্ষীদের বক্তব্য তার নিজের মতো করে লিখেছেন ছ নম্বর ছ নম্বর লিখবেন যেহেতু সাক্ষীরা বাদী এই আয়োকে সাক্ষীরা আয়োকে ছবি ভিডিও ফুটেজ সরবরাহ করেছেন সরবরাহ করেছেন কিন্তু আয়ও সেগুলো মূল্যায়ন করেন নাই মূল্যায়ন করেন না সাধু ভাষায় লিখতে হবে বানাই লিখেন সমস্যা নেই সাধু ভাষায় লিখতে পারেন না এরপরে দেখেন এরপর আরেকটা লেখেন যেহেতু যেহেতু অত্র মামলায় সুনির্দিষ্ট অত্র মামলায় সুনির্দিষ্ট কমা বাস্তব কমা বাস্তব কমা সুস্পষ্ট কমা জোরালো ও বিশ্বাসযোগ্য
এবং বস্তুনিষ্ঠ তথ্যবহুল বস্তুনিষ্ঠ তথ্যবহুল সাক্ষ্য থাকা সত্ত্বেও উহা নিবিড়ভাবে মূল্যায়ন করতে তিনি অপারগ হয়েছেন। উহা নিবিড়ভাবে মূল্যায়ন করতে তিনি অপারগ হয়েছেন। ওই জায়গায় যা আছে হুবহু এটা লেখা যাবে না, আমি যেটা বলছি সেটা লেখা। সাক্ষ্য প্রমাণ থাকা সত্ত্বেও উহা নিবিড়ভাবে মূল্যায়ন করতে তিনি অপারগ হয়েছেন। কয়টা হয়েছে পয়েন্ট? তিনটা। আর কি ভালো লাগবে লাগবে না। এরপরে লেখেন পেরিয়ার পর্ষণ। অতএব বিজ্ঞ আদালতে বাদীর প্রার্থনা, হুজুর আদালত দরকার নাই, বিজ্ঞ আদালত লেখেন। অতএব বিজ্ঞ আদালতে বাদীর প্রার্থনা ন্যায় বিচারের স্বার্থে, হ্যাঁ, বাদীর প্রার্থনা ন্যায় বিচারের স্বার্থে ওই যে বিষয় লিখছিলেন না, ওই বিষয়ের ওই কথাটাই লিখবেন যে, হ্যাঁ, ডিএমপি ওই যে কথাটা লিখছেন, কি কি লিখছিলেন? ডিএমপি পল্টন থানার এসআই এত তারিখে দাখিলকৃত তদন্ত প্রতিবেদন গ্রহণ না করিয়া, ওই যে বিষয়টা যা লিখছেন ওইটা লেখেন, হুবহু ওইটা লেখেন, তাহলে মনে থাকবে। ডিএমপি লিখছিলেন ওইটা লেখেন। দাখিলকৃত তদন্ত প্রতিবেদন, ওই বিষয়তে যা আছে তাই লিখে লেখেন, দাখিলকৃত তদন্ত প্রতিবেদন গ্রহণ না করিয়া। দরকার নাই, বিগত এত তারিখে দাখিলকৃত তদন্ত প্রতিবেদন গ্রহণ না করিয়া গ্রহণ না করিয়া উক্ত প্রতিবেদনের বিরুদ্ধে এই পর্যন্ত লেখেন, একান্ত পরিচয় পর্যন্ত। উক্ত প্রতিবেদনের বিরুদ্ধে বাদী পক্ষে, এই জায়গায় যা আমি ই করে রাখছি এটা হুবহু লেখেন, প্রতিবেদন গ্রহণ না করিয়া উক্ত প্রতিবেদনের বিরুদ্ধে বাদী পক্ষে নারাজির দরখাস্তটি গ্রহণ করত। না না, সব জায়গায় তদন্ত না লিখছেন, অন্য যে কোনো তদন্তকারী সংস্থাকে অত্র মামলাটি অধিকতর তদন্ত, দেখেন যা আছে হুবহু লেখেন। প্রতিবেদন দাখিলের আদেশ দানে সুবিচার করিতে বিজ্ঞ আদালতের একান্ত অধিকার। ব্র্যাকেটে ফার্দার ইনভেস্টিগেশন এই শব্দটা লিখে দেবেন। লিখছেন? এরপরে তিথি তারিখ শেষ।
তাহলে পার্থক্য দেখছেন মামলার আর্জি, আমরা যে নালিশি দরখাস্ত সকালে তৈরি করলাম সেই নালিশি দরখাস্তে, হ্যাঁ সেই নালিশি দরখাস্তে আমরা যখন নারাজি দিব তখন কি করব, হুবহু ওই আরজিটাই নারাজি নালিশি পিটিশনটা লিখতে হবে, কিন্তু এই জায়গায় বিষয়টা আসবে আলাদা। আর এই জায়গায় সংক্ষিপ্ত আকারে বাদী আসামির নাম লিখবো, আর এই জায়গায় বাকিগুলোর সব একই। লাস্টে এসে এই যে কিসের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে তার বিরুদ্ধে বাদী নিম্নলিখিত হেতুবাদে নারাজি দাখিল করবে। কি কি হেতুবাদ, তখন আপনি এই কথাগুলো লিখে দেবেন যে এই হেতুবাদে আমি আজকে যে সহজ না। প্রসেস না, এটা প্রসেস এটা প্রসেস না। জি, এরপরে দেখেন মামলা তো হয়ে গেল, নালিশি মামলা সকালে করলাম, আপনার আমাদের পক্ষে আসে নাই, আমরা নারাজি দিলাম, নারাজি দিয়েছি, এবার আমাদের পক্ষে চলে আসছে, বাদীর পক্ষে চলে আসছে, এখন আমরা আসামি পক্ষ, আসামি পক্ষে এখন চাচ্ছি কি ডিসচার্জ পিটিশন, আমাদেরকে এখন ডিসচার্জ দিতে হবে, পক্ষে তো চলে আসছে, নারাজি দিছে, আমরা এতদূর তদবির করলাম, আমরা পক্ষাশ্রিত হয়ে চেষ্টা করছি, বাদী এইগুলো সব পাস করে দিয়ে আদালতে দরখাস্ত দিলাম, এখন আমরা আসামি হয়ে গেছি, আসামি পক্ষে এখন আমাদের বিপক্ষে রিপোর্ট চলে আসছে, এখন আমাদের ডিসচার্জ চাইতে হবে। এখন আমরা দেখবো যে ডিসচার্জে কি কি আছে। দেখেন আপনি একই নারাজি পিটিশন একই, এই জায়গার কস্ট টাইটেল একই, বিজ্ঞ আদালতের নাম আপনি লিখবেন বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ঢাকা, জাস্ট এটা দেখে আগে পরে লিখবো। মামলা নাম্বার এই জায়গায়, ধারা কোন ধারার, 11 গ ধারাতে, বাদীর নাম সংক্ষেপে, এরপরে আসামির নাম সংক্ষেপে, তার কোনো বিস্তারিত লিখি নাই, আসামি হচ্ছে দরখাস্তকারী আসামি, এই জায়গাটা লিখতে হবে দরখাস্তকারী আসামি, আসামির পিতার নামটা লিখতে হয় যদি একাধিক আসামি থাকে। হুম? না না একাধিকের জন্য না, এই জায়গায় পিতার নামটা দিবেন, না দিলেও সমস্যা না, আমার প্রতিদিন কিছু দিয়ে হবে না, মানে ত্রুটি হবে না। এই জায়গায় লিখতে হবে দরখাস্তকারী আসামি, কারণ এই আসামি এই দরখাস্তটা করতেছে, কিসে করতেছে, দেখেন দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 এর 265 সি, তার মানে এটা হচ্ছে দায়রা আদালত, সকল ট্রাইব্যুনাল, এটা একটি ট্রাইব্যুনালের মামলা, এই কারণে দায়রা আদালতে এধারা আসবে। আর যদি আপনার ওই ঘটনার পরিপ্রেক্ষিতে দেখা যায় যে ম্যাজিস্ট্রেট আদালতে, তাহলে 241 এ তে দিবেন, 241 এ, আর 265 সি তে আছে দায়রা আদালতে, বিশেষ মামলা সব ধারা হ্যাঁ দায়রা আদালতে। এখন দায়রা আদালত বলতে এটা ওই আইনেই বলা আছে যে এই আদালতটা একটা দায়রা আদালত হিসেবে গণ্য, ট্রাইব্যুনাল। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 এর 265 সি ধারা মোতাবেক, এগুলো ইংলিশে দিবেন, দরখাস্তকারী আসামিকে মামলার দায় হতে অব্যাহতি প্রদানের জন্য আবেদন। এর আগে আমরা কি লিখতাম, বাদী পক্ষে বিনীত নিবেদন, এই যে, কিন্তু এখন কি লিখবো, আসামি পক্ষে বা দরখাস্তকারী আসামি পক্ষে বিনীত নিবেদন, এই যে। প্রথম কথাটা হবে আমরা লিখবো সংক্ষেপে, আগে দেখি, অদ্য বিজ্ঞ আদালতে সূত্র বর্ণিত মামলায় 4 শুনানির জন্য দিন ধার্য আছে, মানে আজকে যে মামলাটা কিসের জন্য আছে এই বক্তব্যটা আগে দিন। আচ্ছা, এরপরে এই জায়গায় জাস্ট আমরা মামলার বাদী সম্পর্কে, এই আসামি সম্পর্কে কিছু কথা বলে দিয়েছি, যে আসামি কি করে, তার পরিচয়টা কি সেটা আমরা বলে দিয়েছি, এটা আপনি বলতে পারেন, না বললেও আহামরি ই হবে না, কিন্তু আপনাকে ত্রুটি দেখাতে হবে,
দেখেন একটা বই দেখেন, আমি সকালে দেখতে গিয়ে আমার কাছে কিছু এই ড্রাফট গুলো পছন্দ হয় নাই। ডিসকার্ডের এডিশন গুলো পছন্দ হয় নাই, কি কারণে? এই জায়গায় লেখা আছে, এই জায়গায় লেখা আছে দরখাস্ত করে আইন মান্যকারী আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তি। এই শ্রদ্ধাশীল ব্যক্তি হলে বা আইন মান্যকারী হলেই যে ডিসচার্জ হবে তা না, তাহলে ওটা কোনো ডিসচার্জের গ্রাউন্ড না। আইন আসামি কোনো প্রকার মাদকের ব্যবসা করে না, এটা করে কি করে না এটা ম্যাটার অফ ট্রায়াল। ট্রায়ালে যে দেখা যাবে বিচার করে যে সে করে কি করে না, তার মানে এই গ্রাউন্ডেও ডিসচার্জ হয় না। আর দরখাস্ত করে আসামির বিরুদ্ধে পূর্বে কোনো মামলা নেই তথা পিসিপিআর নীল, এটাও কোনো বক্তব্য নেই, এটা জামিনের গ্রাউন্ড যে স্যার তার বিরুদ্ধে আর কোনো মামলা নাই, জামিন দেন স্যার, আর কোনো অপরাধ করবে না, সে করে ফেলছে, এটা ডিসচার্জে বলা যাবে না। ডিসচার্জে বলতে হবে কোনগুলা, সেগুলো আমরা দেখবো। দেখেন আমি এই জায়গায় আইন উল্লেখ করছি, আমরা দেখবো। ফৌজদারি কার্যবিধি 161 ধারার বিধান মোতাবেক রেকর্ডকৃত সাক্ষীদের জবানবন্দিতে সাক্ষীরা দরখাস্ত করে আসামির দখলতে কোন আলামত উদ্ধারের কথা বর্ণনা করে নাই। হ্যাঁ, মাদক মামলা হলে এই কথাটা ডিসচার্জের জন্য কিছুটা কাজে লাগবে, অন্যান্য ক্ষেত্রে কাজে লাগবে না। যেহেতু প্রকৃত পক্ষে আসামির নিকটে কোনো মাদক দ্রব্য উদ্ধার করা হয় নাই, একই কথা আমি দুইবার বলা হয়ে গেল। যেহেতু শুধুমাত্র ষড়যন্ত্রমূলক ভাবে অত্র মিথ্যা মামলাটি আনয়ন করা হইয়াছে বিধায় মামলাটি চলিতে পারে না। এই মামলাটি কি ষড়যন্ত্রমূলক নাকি প্রকৃত ঘটনা, সেটা বিচারে যায় দেখা যাবে। আদালত কি বলবে, এটা ম্যাটার অফ ট্রায়াল, বিচারে যায় আমরা দেখবো। একটা শেষ করি। এরপর দেখেন, ন্যায় বিচারের সাথে আসামির সূত্রেও মামলা হয়তো অব্যাহতিপর হকদার বটে। তার মানে এই জায়গায় 6-7টা কথা বলা আছে, 7টা লাইনে একটাও ডিসচার্জের কোনো গ্রাউন্ড না। দেখি আমরা ডিসচার্জের গ্রাউন্ড কোনগুলা। জি, এটা কি হাইলাইট? এটা কোন জায়গায় আছে? আচ্ছা, বের করেন, পরে দেখতেছি। এই জায়গায় দেখেন কোনগুলো আমাদেরকে ডিসচার্জ পিটিশনে মূল্যায়ন করতে হবে, খেয়াল করেন। ডিসচার্জ পিটিশনে কোন কোন বিষয় আসবে সেটা আদালত বলে দিছে। দেখেন কি বলছে, আসামির দাখিলীয় কোনো ডকুমেন্ট অজুহাত মূল্যায়ন করতে পারবে না। আমি খুঁজে পাচ্ছি না, দেখেন। অব্যাহতি অব্যাহতি এরপরে যান। ঠিক। এখন দেখেন কোন কোন বিষয়ে কি করেন ম্যাম, এটা না প্রশ্ন করছে এটা, এটাও হবে না, এটা কোনো গ্রাউন্ড না, এটা ধরে চাইতে বই দেখে বই দেখে বই দেখে ছাপাই দেয় আর কষ্ট করে। ডিসচার্জ পিটিশন আর বেল পিটিশন এক করে দিচ্ছে বইগুলাতে, বইগুলো ছাপাই এক না। এই দেখেন কোনগুলা বিবেচনায় নিতে হবে সেগুলো দেখেন আইন কি বলতেছে। এই যে আসামি পক্ষতে মামলা অব্যাহতি দেওয়ার জন্য কোন দরখাস্ত দেওয়া হোক বা না হোক, আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কিনা সে সম্পর্কে 265C ও 265D ধারা বিধান অনুযায়ী দায়রা আদালত, আর যদি ইসে হয় তাহলে ম্যাজিস্ট্রেট 241A এবং 242 এই দুইটা ধারা বিবেচনা করবে। যে কোনো ট্রাইব্যুনালের দায়িত্ব হচ্ছে উপরোক্ত বিষয় বিবেচনা করে এবং পক্ষদের বক্তব্য শুনে সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া। শুধুমাত্র এজাহারে নাম উল্লেখ থাকলে এবং আসামির বিরুদ্ধে পুলিশ অভিযোগ দাখিল করলে বা অভিযোগের দরখাস্তে আসামির নাম উল্লেখ থাকলে তার বিরুদ্ধে যান্ত্রিকভাবে অভিযোগ গ্রহণ করা সমীচীন নয়।
এই জায়গায় দেখেন অনেকগুলো আমি দিয়েছি, তো একটা আমরা আর একটু পরে যাই দেখি। আর এই মামলায় দেখি কি কি নিয়ে আসছে, ত্রুটি দেখাতে হবে যে এই মামলায় কি কি আছে আর কি কি নাই। দেখেন এই মামলায় আমরা আসামির পরিচয় দিলাম যে আসামি কি করেন, কে। এরপরে দিলাম বাদীনি তার আর্জির 1 নং কলামের 2য় লাইনে আসামি সম্পর্কে উল্লেখ করেছেন একজন বদমেজাজি। যাই হোক, তার লুকিয়ে তার উদ্ভট প্রয়োগ করছে, অর্থাৎ তিনি যে তার যে পরিচয় আছে এই পরিচয়টা তিনি দেন নাই, অর্থাৎ এই জায়গায় লুকাইছে। যাই হোক, পক্ষান্তর আর 2 নং কলামের একই পৃষ্ঠার নিচ থেকে 4 নং লাইনে আপনাকে উল্লেখ করে দিয়ে বলতে হবে যে কোন জায়গায় ত্রুটিটা। বিয়ের সময় আসামি নিজেকে এত কোয়ার্টারে উচ্চ পদে অভিষেক দাবি করিয়া সে বলতে চাচ্ছে বাদী যে এই কথাটা মিথ্যা বলছে, কিন্তু সে তো এই যে দাবি তো মিথ্যা নাই, যে 30তম বিসিএস এ সেই ক্যাডারে কর্মরত আছে, বর্তমানে কোথায় আছে, এই যে যেটা যে কথাটা সে বলতেছে সেই কথাটাই তো আছে। তো এটা তো সে পরিচয় লুকায় নাই। কিন্তু বাদী তার আর্জিতে কি বলতেছে যে বিয়ের সময় আসামি নিজেকে উচ্চপদস্থ অফিসার হিসেবে দাবি করিয়া এবং অবিবাহিত দাবি করিয়া বিবাহ করে। যাই হোক, এই কথাগুলো আমরা নিয়ে আসলাম যে এই জায়গায় সে বাদী লুকাইছে এবং বাদী মিথ্যা কথা বলছে। এরপরে দেখেন 2 নং সাক্ষী বাদিনীর মা, 4 নম্বর সাক্ষী বাদিনীর বোন, বাড়ির বাড়িওয়ালা 3 নম্বর সাক্ষী তালিকা রাখা হলে তার কোনো নাম পিতার নাম উল্লেখ করা হয় নাই। এরপরে ঘটনাস্থল ছিলেন এরকম বক্তব্য আর্জির কোথাও উল্লেখ নাই, মূলত মিথ্যা, এত সাজানো। 5 নং কলামের এত যেহেতু সর্বশেষ অর্থ মামলা বিগত 18 তারিখ রাত্রি অনুমানে 11 ঘটিকার সময়, দেখেন 6/6/23 রাত কয়টা, 11টার সময় যৌতুক দাবিতে বাদিনীর উপর চাপ সৃষ্টি করে তাকে বাদিনী তাহা দিতে অস্বীকার করলে আসামি বাদিনীর উপর শারীরিক নির্যাতন শুরু করে। শারীরিক নির্যাতন শুরু হলো কয়টার সময়, রাত 11টায়। 6/6/23 মনে রাখেন, দেখেন মজা আছে। এরপরে আসেন বিবাহ এই দিন যৌতুকটা কি, বাদিনী তার আর্জির একাধিক জায়গায় যৌতুকের কথা বলিল আর্জির কোথাও বিবাহ স্থির থাকার শর্তে কোন শর্তে আসামি বাদিনী নিকট যৌতুক বাবদ কিছু চেয়েছেন এইরকম কোন বক্তব্য বা শব্দ বাদিনী তার আর্জির কোথাও উল্লেখ করেন নাই। যেহেতু উল্লেখিত আইনের যৌতুকের সংজ্ঞার মূল শর্ত বিবাহ স্থির থাকার শর্তে আর্জির কোথাও উল্লেখ নাই, সেহেতু আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করার মতো উপাদান বিদ্যমান নাই। এই যৌতুকের মামলার যৌতুকের সংজ্ঞাটা হচ্ছে বলবে যে না, তুমি যদি টাকা না দাও তাহলে তোমার সাথে আমি সংসার করবো না, তোমার ছেড়ে দিয়ে আমি অন্য জায়গায় বিয়ে করবো, এইটা বলবে। তার মানে বিয়েটার শর্ত কন্ডিশনাল, যে যদি তুমি ওটা না দাও তাহলে তোমার সাথে আমার বিয়ে থাকবে না, স্থির থাকবে না, মানে কি আমি তালাক দিব। এই কথা কোথাও বলে নাই, যৌতুক চাইছে শুধু এই কথাটা, এই কথা দ্বারা হবে না। তাহলে শুধু যে যৌতুক চাইছে বলে দিলে এটা যৌতুক হবে না, যৌতুক হতে হলে বলতে হবে যে না, এটা যদি না দেয় তাহলে সে তাকে ছেড়ে দিবে, বিয়ে তার সাথে সংসার করবে না। এই কন্ডিশন যদি না থাকে তাহলে সেটি যৌতুক না, তাকে 1000 বার চাইলেও তাহলে পিটালেও এটা যৌতুক না। এরপর দেখেন 5 নং কলামে ঘটনার তারিখের সময় উল্লেখ করেছেন 6/6/23 তারিখ রাত্রি অনুমান 11 ঘটিকা। বাদিনী জুডিশিয়াল ইনকোয়ারির সময় জেডব্লিউ আনমুলে জবানবন্দি প্রদানকালে ঘটনা তারিখ উল্লেখ করেছেন 8/6/2023। দেখছেন 6/6/23 রাত 11টার সময় ঘটনা, আর সে যায় বলতেছে ম্যাজিস্ট্রেটের ওই যে জুডিশিয়াল ইনকোয়ারি কত ধারাতে মনে আছে, 202 ধারাতে। মানে এই ট্রাইব্যুনালে গেছে, ট্রাইব্যুনাল তখন একজন ম্যাজিস্ট্রেটের কাছে পাঠিয়ে দিছে এটা ইনকোয়ারির জন্য, তখন ইনকোয়ারিতে গিয়ে সেই জায়গায় যে জুডিশিয়াল উইটনেস নাম্বার 1 সে বললো কি 8/6/2023 কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের চিকিৎসা সনদপত্রে 5 নং কলামে টাইম অফ ইনজুরিতে লিখলো কত 5/6/23 রাত কয়টা 11টা 49। দেখেন মজার ব্যাপার না, এই জায়গা আছে 5/6 ঘটনা, সে একবার আরজিতে বললো 6/6 রাত 11টায়, ডাক্তারের কাছে যে বললো 5/6, আর আদালতে যে জবানবন্দিতে যে বলতেছে সাক্ষীর সময় 8/6, যা মূলত ভিকটিমের বক্তব্য অনুসারেই লেখা হয়ে থাকে। তার মানে এগুলো সব বক্তব্য ভিকটিম দিছে, ভিকটিম নিজে ডাক্তারের কাছে যে ওই কথা বললো, ডাক্তার লিখলো ভিকটিমের বক্তব্য অনুযায়ী আরজি রেডি করা হলো, মামলায় লিখলো 6/6, মামলা লেখার পরে যখন জবানবন্দি দিল তখন সে ঘটনা তারিখ উল্লেখ করলো 8/6। মূলত মিথ্যা ঘটনার সাথে মামলাটি দায়ের করার জন্য বাদীনি নিজেই ঘটনার তারিখ 3 জায়গায় 3 রকমের তথ্য প্রদান করেছেন, বলে দিলাম। এরপরে আসেন ঔষধ, প্রেসক্রিপশনে 3টা ঔষধের উল্লেখ আছে, নাপা, নেক্সাম কি মানে গ্যাসের ওষুধ, আর হচ্ছে সিভিট,
মিট তো আমরা এমনিও খাই, তার মানে কি কোন নির্যাতন হয়েছে? হয় নাই, এটা তো এমনিতেই দেয়। হ্যাঁ, ব্যথার ওষুধ আর কি। এরপরে যাই হোক আসলো, এইবার আসেন আরো মজার ব্যাপার আছে। 14/6/23 তারিখে সূত্র বর্ণিত পিটিশন মামলাটি দায়ের করিলে বিজ্ঞ আদালত ঘটনার সত্যতা যাচাই করার জন্য জুডিশিয়াল ইনকোয়ারি নির্দেশনা প্রদান করেন। যাই হোক, এতদিন তারিখে 3জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করেন। প্রসিকিউশন ম্যাটেরিয়ালস পর্যালোচনা করলে, প্রসিকিউশন ম্যাটেরিয়ালস মানে হচ্ছে বাদীর দাখিলের সকল ডকুমেন্টস, এটাকে প্রসিকিউশন ম্যাটেরিয়ালস বলে। সাংঘর্ষিক প্রতিমান হয় বিধায় চার্জ গঠন করার সুযোগ নেই। কি দেখলাম? কজ অফ অ্যাকশন। কজ অফ অ্যাকশন আরজিতে 6/6/23 কোথায় আছে বলে দিলাম। JW1 মূলে 8/6/23, সনদপত্রে 5/6/23, 3 জায়গায় 3 রকম। হাসপাতালে যেভাবে গেলেন, আরজিতে বলতেছে অপরিচিত এক রিক্সা চালকের সহযোগিতায় তিনি হাসপাতালে গেলেন, নিজেই গেছেন। খেয়াল করেন, জবানবন্দিতে গিয়ে সে জায়গাও বলতেছে নিজেই গেলেন, কিন্তু গেলেন কবে? 8/6। এরপরে আমার ফ্যামিলির লোকজন আমাকে আসামিদের কবল থেকে উদ্ধার করে নিয়ে যায়। মজার ব্যাপার দেখেন, এই জায়গায় হাসপাতালে চিকিৎসা গ্রহণ করে, আমার ফ্যামিলির লোকজন আমাকে আসামিদের কবল থেকে, তার মানে আসামিরা যখন মারছে, আসামির বাসা থেকে, আসামি তো হসপিটালে যায় নাই, বাসায় মারছে না, সেই কবল থেকে তার পরিবারের সদস্যরা তার উদ্ধার করে নিয়ে যাচ্ছে। কবে? পরে, 2 দিন পরে। এরপরে আসেন, বাদিনীর বোন নিয়ে গেছে। এবার আমি আমার বোনকে হাসপাতালে নিয়ে যাই 9/6/2023 তারিখে। এই যে JW3 মূলে তার বোন সাক্ষী দিয়ে বলতেছে যে 9/6/23। দেখেন মজার ব্যাপার কি, একটা হচ্ছে 5/6/23 ডাক্তারি সনদপত্রে, 8/6/23 হচ্ছে মামলার আর্জিতে। যখন ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দিল তখন বললো 8/6/23। বোন বললো JW3-তে 9/6/23-এ আমি আমার বোনকে হাসপাতালে নিয়ে যাই। এর আগে বাদী সব জায়গায় বলতেছে সে নিজে যাচ্ছে, এই জায়গায় যে বললো, বোন এসে বললো যে আমি নিয়ে গেছি হসপিটালে। কবে? 9/6/23। এরপরে দেখেন বোনের বাসায় কিভাবে গেল। আরজিতে বলতেছে বাদিনীর এটা হাসপাতালে অবস্থান করেন বিষয়টা অবগত করে বাদিনী বোন তার বাসায় নিয়ে আসে। এই বোন নিয়ে গেল হাসপাতালে, গিয়ে বোনের বাসায় চলে গেল। এই জায়গায় এসে বলতেছে JW1 মূলে আমার ফ্যামিলির লোকজন আমাকে আসামিদের কবল থেকে উদ্ধার করে নিয়ে যেতে আসলে আসামি বলে যে আসার সময় 10 লক্ষ টাকা দুটো ফ্ল্যাট ও গাড়ি নিয়ে আসবা। ফ্যামিলির লোকজন তাহলে নিয়ে গেল। এর আগে সে কি বললো? সে নিজে নিজে গেল না, অপরিচিত এক রিক্সায় হয়ে গেল। এই যে অপরিচিত এক রিক্সা চালকের সহযোগিতা, সে হসপিটালে গেল। আর এই জায়গায় এসে বলতেছে তার বোনের লোকজন, ফ্যামিলির লোকজন এসে তাকে নিয়ে গেছে। JW2 বলতেছে পরে আমার মেয়েকে, মানে ওই বাদীর মা বলতেছে জুন মাসের 9 তারিখে আসামির বাসা থেকে নিয়ে আসছি। দেখেন ঘটনা ঘটতেছে কবে? 6 তারিখে। বোন নিয়ে গেল সে 9 তারিখে, আবার মা বলতেছে যে মা এসে বাসায় নিচে নিয়ে গেছি। আর এর আগে বোন বললো। JW3-তে বলতেছে আমার স্বামী এবং আমার মা ও চাচা আমার বোনকে আসামির বাসা থেকে বাদীকে নিয়ে আসে। তাহলে বাদীকে নিয়ে আসতেছে একবার, এরা বলতেছে যে আমার কে কে গেল? আমার স্বামী গেছে, আমার মা গেছে, আমার চাচা গেছে। আর এই জায়গায় সে নিজেই অপরিচিত এক রিক্সা চালকের সহযোগিতায় তিনি চলে যাচ্ছেন হসপিটালে। তাহলে 3জন 3 রকমের বক্তব্য দিল। এরপরে আসামির বাসা থেকে চলে যাওয়ার তারিখ একটা কলাম করে দিলাম। আর জিতে বললো এত তারিখ, JW1 তারিখ উল্লেখ করে নাই, JW2 বলতেছে এত তারিখ, JW3-তে তারিখ উল্লেখ করে নাই। যাই হোক, এই জায়গায় মেডিকেল আঘাতের ও মেডিকেল সনদ ও ব্যবস্থাপত্রের তুলনা করলাম। এখন দেখেন এই জায়গায় ওই একই কথা একটু ঘুরাই লেখা। আহ এই জায়গায় চলে আসি, এই যে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজার 1898 এর 222 ধারার, ওই যে মনে আছে কালকে না কত বলছিলাম, চার্জ গঠন করতে হলে 221, 222, 223 ধারার উপাদান থাকতে হবে। প্লেস, টাইম, প্লেস এন্ড ম্যানার। যে টাইমটা থাকতে হবে, কয়টার সময় ঘটছে, কোন তারিখে। প্লেস থাকতে হবে, কোথায় ঘটছে। ম্যানার, কোন প্রক্রিয়ায় হয়েছে। এই টাইম, প্লেস, ম্যানার যদি না থাকে তাহলে সেটা অভিযোগ গঠন করা যাবে না। তাহলে 222 ধারার শর্ত পূরণ না করায়, এই যৌতুকের সংজ্ঞার কোন উপাদান, ইনগ্রিডিয়েন্টস বিদ্যমান না থাকায় আসামির বিরুদ্ধে চার্জ গঠনের মতো কোনো যথেষ্ট উপাদান, সাফিসিয়েন্ট গ্রাউন্ডস না থাকায় আসামি অত মামলার দায় হতে অব্যাহতি পাওয়ার হকদার বটে।
এবার দিয়ে দিলাম যে এই যৌতুকের আইনে কি কথা বলা আছে, আইনটাই হচ্ছে যৌতুক অর্থ কি, এই যে বিবাহ স্থির থাকার শর্তে, যাই হোক এই জায়গায় দুই জায়গায় বিবাহ স্থির থাকার শর্তে, এরপরে কিছু ঈদ দিলাম, এই জাজমেন্ট উল্লেখ করে দিলাম। এই জায়গায় এটা সুস্পষ্ট প্রতীয়মান যে চার্জশিট দাখিল হলেও আদালত ফৌজদারি কার্যবিধির আসামি মামলাকে অব্যাহতি দিতে পারেন যদি মামলার নথি এবং তৎসঙ্গে দাখিলকৃত কাগজাদি হতে প্রাথমিক দৃষ্টিতেই দেখা যায় যে ওই আসামির বিরুদ্ধে মামলার কার্যক্রম পরিচালনা করার জন্য পর্যাপ্ত কোনো উপাদান নেই। এরপরে একই ধরনের বক্তব্য, এই জাজমেন্টটা দেখেন, এটা মনে রাখবেন, দেবব্রত বৌদ্ধ বনাম রাষ্ট্র 58 ডিএলআর 2006 পেজ নম্বর 71 লিখবেন হচ্ছে মামলায় কারো নাম উল্লেখ থাকলে তা অভিযোগ করার জন্য যথেষ্ট নয়, ভিতরেরটা লেখার দরকার নাই। এটুকু মুখস্থ করবেন, এই রেফারেন্সটা মুখস্থ করবেন, শিরোনাম রেফারেন্স। যাই হোক এই জায়গায় দেখেন এই যে আইনগুলো প্রত্যেকটাই বলা হচ্ছে যে ইচ্ছা করলে, শুধু নাম আছে এই কারণেই অভিযোগ গঠন হবে না। এখন দেখেন 222 ধারার বিধান হচ্ছে টাইম প্লেস ম্যানার উল্লেখ থাকতে হবে। এখন এই জায়গায় এই মামলায় দেখাতে হবে, চার্জ গঠন করতে হলে যে ঠিক এতটা তারিখে আসামিকে বলতে হবে, ওই ফর্মে বিজ্ঞ আদালত বলবে আপনি আসামি নাম অমুক বিগত এতই তারিখে এতটা সময়ে বাদীর নিকট যৌতুক চেয়ে এই নারী ও শিশু নির্যাতন দমন আইনে যৌতুক চেয়ে তাকে মারধর করে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 11 গ ধারা অনুযায়ী অপরাধ করেছেন। এখন এই অভিযোগটা, এই লাইনটা লিখতে হবে বিচারককে, না হলে চার্জ গঠন হবে না। তারিখ প্লেস, যে তার বাসায় কোথায় হয়েছে, তার বাসা আসামির বাসায় বা আপনার বাসায় বাদীর নিকট বিগত এত তারিখে যৌতুক চেয়ে মারধর করে আপনি এই আইনের এত ধারা অনুযায়ী অপরাধ করেছেন। এখন দেখেন এই ঘটনায় আদালত কি বলবে, আপনি আপনি 5 তারিখে অথবা 6 তারিখে অথবা 8 তারিখে অপরাধ যৌতুক চেয়ে আপনি এই আসামিকে মারধর করেছেন, এই কারণে আপনার বিরুদ্ধে যৌতুক এই নারী শিশু নির্যাতন দমন আইনের 11 গ ধারা অনুযায়ী অভিযোগ গঠন করা হলো, চার্জ গঠন করা হলো। এই অথবা অথবা দেওয়ার কি সুযোগ আছে? একটাই বলতে হবে, অথবা অথবা দেওয়া যাবে না। আদালতকে একটাই সিদ্ধান্ত আসতে হবে, তারিখ বলতে হবে একটা। তার মানে এই জায়গায় 3টা তারিখ আদালত চার্জ গঠন করতে পারবেন না। তাহলে এই কারণেই চার্জ গঠন হবে না এই মামলায়। গ্রাউন্ডসটা এটা দেখাতে হবে। কিন্তু বইতে যেগুলো আছে এগুলো মনে হচ্ছে যে জামিন চাচ্ছে, পিসিপিআর নিয়ে, এগুলো কোনো বক্তব্য না, এগুলোতে কোনো ডিসচার্জ হয় না। আপনি ডিসচার্জে কি লিখবেন, এই জায়গায় কিছু কয়েকটা উল্লেখ করে দিয়েছি, দেখেন 2 নম্বর পেজে দেখেন কিছু কমন পয়েন্ট দিয়েছি ডিসচার্জ পিটিশনে। 1 নম্বরে দেখেন অভিযোগ আপাতত সম্পূর্ণ মেনে নিলেও যদি অপরাধ আকৃষ্ট না হয়, এইটা পড়বেন। লাস্টে দেখেন বোল্ড করা আছে, 2 ইটালিক দেওয়া আছে, আব্দুর রহমান ঢালি বনাম রাষ্ট্র 57 ডিএলআর 2005 17 এতটুকু লিখবেন। এই ভিতরের এই বক্তব্য লেখার দরকার নাই, আপনাকে মার্ক দিবে। এফআইআর সত্য ধরে নিলেও যদি অপরাধ আকৃষ্ট না করে তখন সেই মামলা বাতিল যোগ্য। রাষ্ট্র বনাম মোহাম্মদ মমিনুল্লাহ লিখবেন, মামলায় কারোর নাম উল্লেখ থাকলে তা অভিযোগ গঠনের জন্য যথেষ্ট নয়। দেবব্রত বৌদ্ধ বনাম রাষ্ট্র 58 ডিএলআর 2006 71 4 নম্বরটা লিখবেন, সব জায়গায় লেখা যাবে এটা, এটা একটু টিক দিয়ে রাখেন। 4 নম্বরটা ডিসচার্জ আসলেই এই কথাটা লিখবেন যে প্রসিকিউশন ম্যাটেরিয়ালস থেকে এটা প্রতীয়মান হয় যে অভিযোগটি সাংঘর্ষিক, বানোয়াট, সৃজিত, হয়রানিমূলক বিধায় আইনত চার্জ গঠনের কোনো সুযোগ নাই। আর 5 নম্বরে এটাও লিখে দিবেন, 221 5 ধারায় বলা আছে কোন ক্ষেত্রে অভিযোগ গঠন করা হইলে তাহা এই মর্মে বিবৃতি দেওয়া শামিল যে উক্ত বিশেষ ক্ষেত্রে অপরাধটি সৃষ্টির জন্য আইনত যে সমস্ত শর্ত রইয়াছে তাহা পূরণ করা হইয়াছে। ও শর্ত কি, ওই যে ডেট ঠিক থাকতে হবে। এই ডেট এলোমেলো হলে এটা উল্লেখ হবে না, চার্জ গঠন করার কোনো সুযোগ নাই। তাহলে এর মধ্যে মোটামুটি 2-1টা পয়েন্ট আপনার লিখবেন, মাত্র 3 থেকে 4টা পয়েন্ট লিখবেন, এর বাইরে না। এই যে 4 নাম্বার এই পয়েন্টটা সব জায়গায় উল্লেখ করবেন, ডিসচার্জ পিটিশন আসলে এটা লিখে দেবেন। আর এই যে কিছু রেফারেন্স দিলাম, এই 2-1টা কথা আপনার ওই অবস্থা অনুযায়ী আপনি উল্লেখ করে দিবেন। আর ওই বক্তব্য দিবেন দিবেন যে চার্জ গঠনের ঘটনাস্থল উল্লেখ নাই। এই মামলার আরজিতে বা কি বলে এজাহারে যদি আপনার জিআর মামলা হয়, থানার মামলা দেখায় যে ওই মামলা আপনি ডিসচার্জ লিখতে হবে, তাহলে লিখবেন যে তদন্তে ঘটনাস্থল কোথায় এটা সুনির্দিষ্টভাবে বর্ণনা নাই, এজাহারে উল্লেখ নাই, এই কারণে চার্জ গঠন হবে না। যদি উল্লেখ না থাকে, বলা হলো যে ক নামক এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে পল্টন থানায়, পল্টন থানাধীন এলাকায়, পল্টন থানাধীন এলাকার কোথায়, এই ঘটনাস্থল যদি প্লেস অফ অকারেন্স যদি না থাকে
চার্জ গঠন করা যাবে না। কত তারিখে হয়েছে এইটাও যদি সুনির্দিষ্ট না থাকে তাহলেও হবে না। হ্যাঁ, আনুমানিক থাকতে পারে যে বিগত এত তারিখে এত তারিখের ভিতর সে নিখোঁজ ছিল, পরবর্তীতে তার লাশ পাওয়া গেছে। লাশ তাহলে কবে পাওয়া গেছে, কোথায় পাওয়া গেছে, ওইটাই ঘটনাস্থল। দেখা যাচ্ছে বুড়িগঙ্গা নদীতে পাওয়া গেছে, তাহলে বুড়িগঙ্গা নদী এটা কোন থানার এরিয়ার মধ্যে, এটা কি কোতোয়ালি থানার মধ্যে পড়বে নাকি জেলার মধ্যে দক্ষিণ কেরানীগঞ্জের মধ্যে পড়বে, এইটাই হচ্ছে ঘটনাস্থল হবে। ওই ঘটনাস্থলকে কেন্দ্র করে আপনার চার্জ গঠন করতে হবে এবং বলতে হবে যে আপনি এতটার সময় অমুক জায়গায় একটা লাশ পাওয়া গেছে, এই লাশকে আপনি বিভিন্ন জায়গায় গুম করে রেখে তাকে হত্যা করে ওই জায়গায় বাসায় দিয়েছিলেন। মানে এই সিকোয়েন্সটা আনতে হবে। যদি এই প্লেস, টাইম, প্লেস, ম্যানার না থাকে তাহলে চার্জ গঠন করা যাবে না। চার্জ ডিসচার্জ পিটিশন আপনাকে ওই কথাগুলো লিখতে হবে। এই জায়গায় ঘটনা থাকুক বা না থাকুক, আপনারা বলছে ডিসচার্জ লিখতে, আপনি বানায় লিখে দেবেন, ধরে নেওয়া হবে যে না ওই ঘটনা আছে, কারণ আপনি দিয়ে দিলেন। উনি খুব সৎ মানুষ, উনি গরিব মানুষ, উনি যদি জেলখানায় হাজতে থাকে, পরিবার মানে না খেয়ে মরবে, এই কথাগুলো জামিনে বলতে পারবেন, ডিসচার্জে না। ডিসচার্জে বাদীর দাখলীয় যে ডকুমেন্টস আছে ওই নথি থেকে ত্রুটি দেখাতে হবে। ত্রুটি দেখাতে পারলে কি পাবেন, এই যে এটা দেখা দিলাম না ত্রুটি, এই ত্রুটি দেখাবেন। আর একটা দেখে দেখেন, এটা এই যে আসামির বর্ণনা দিলাম, তার পরিচয় দিলাম, এরপরে আরো কিছু বক্তব্য আছে, উনি কোথায় কোথায় কিভাবে এই প্রতিষ্ঠানে ওনার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে উনি টাকা আত্মসাৎ করেছেন। যাই হোক, এ জায়গাও কথাও মূল বক্তব্য আছে। এই জায়গা গুরুত্বপূর্ণ ছিল এই মামলায় যে তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ করা হলেও যেই চেক, সে কিন্তু চেক ইস্যু করে না, চেক গ্রহণও করেনি, কিন্তু তাকে বলা হচ্ছে যে সে অর্থ আত্মসাৎ করছে। তাহলে ওই চেক গুলো হচ্ছে অ্যাকাউন্ট পে চেক, মানে যার নামে ইস্যু করা হবে শুধু ওই অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে, অন্য কেউ নিতে পারবে না। অ্যাকাউন্ট পে চেক যদি হয় তাহলে ওই টাকাটা কোথায় এনক্যাশ হয়েছে সে ব্যাপারে প্রতিবেদনে তদন্তকারী কর্মকর্তা কোনো তথ্য নাই, তদন্ত করেনি, তার মানে এটার মামলায় কোনো ভিত্তি নাই। এরপরে আসেন, এই জায়গায় আর একটা গুরুত্বপূর্ণ আছে, সেটা হচ্ছে দেখেন 222-এর 2 ধারাতে বলা আছে, when the accused is charged with criminal breach of trust or dishonest misappropriation of property, it shall be sufficient to specify the gross sum in respect of which the offence is alleged to have been committed and the dates between which the offence is alleged to have been committed within a specifying particular items or exact dates, and the charge sovereign shall be deemed to be a charge of on offense within the meaning of section 234. দেখেন এই জায়গায় দরখাস্ত আসামি কত তারিখ থেকে কত তারিখের মধ্যে কথিত অর্থ আত্মসাৎ করেছেন তার সুনির্দিষ্ট তারিখ না থাকলেও আনুমানিক তারিখও আর্জিতে অথবা তদন্ত প্রতিবেদনের কোথাও উল্লেখ নাই, তারিখ নাই, কত তারিখ থেকে কত তারিখের মধ্যে এটা অন্তত দিতে হবে যে আনুমানিক এত এত সাল থেকে এত সাল পর্যন্ত এর মধ্যখানে সে এই টাকাটা আত্মসাৎ করছে, এই কথাটা তদন্ত প্রতিবেদনও নাই, মামলার আর্জিতেও নাই। তাহলে চার্জ গঠন হবে কিভাবে, এই ধারাতে তো বলে দিছে এই যে and the dates between which the offense is alleged to have been committed, একটা ডেট দিতে হবে যে কোন কোন সময়ের মধ্যে এই অপরাধটা হয়েছে, সেটা নাই। এরপরে গ্রস সাম এটা উল্লেখ করতে হবে, সেটাও নাই। তাহলে এটা চার্জ গঠনের মতো কোনো উপাদান বিদ্যমান নাই। তাহলে ঘটনার পরিপ্রেক্ষিতে আপনি এইভাবে লিখে দিবেন। এটা হচ্ছে আপনার 241A তে, এই যে 241A অর্থাৎ ম্যাজিস্ট্রেট আদালতে। আচ্ছা, তাহলে আমরা এখন লিখতে পারবো না ডিসচার্জ পিটিশন? হ্যাঁ, ওই যে 3-4টা পয়েন্ট, এর বাইরে কিছু লিখবেন না। কি কি লিখবেন বলেন তো, বানাই বলেন তো। মানে আমি এগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে এইটা কনসেপ্টটা ক্লিয়ার করছেন। আমি তো 2-1 লাইন লিখে দিতে পারতাম, কিন্তু ওটা মুখস্থ হতো। কিন্তু এটা পুরো একটা ইসের দেখাইছে আপনাদেরকে। এই ডিসপ্লেটা যদি মাথায় থাকে আপনি এবার বানাই লিখতে পারবেন। কি লিখবেন, কোনো নাই, ওর মা নাই বাপ নাই এগুলো কথা বলবেন না, বলবেন বাদীর দাখিলীয় ডকুমেন্টসে
ঘটনার তারিখ 3 রকম উল্লেখ করা, সুতরাং চার্জ গঠন হতে পারে না। বানাই বলবেন, মানে এইভাবে ঘটনা যা থাকুক আপনি আপনার মতো করে লিখবেন। অথবা ঘটনাস্থল সুনির্দিষ্ট করা হয়নি, তদন্ত প্রতিবেদনও নাই, আর্জিত উল্লেখ নাই, সুতরাং চার্জ গঠন হতে পারে না। এরপরে আপনার বলবেন যে সাক্ষীরা যে দিয়েছে, এই তদন্তকারী কর্মকর্তার কাছে সাক্ষ্য দিয়েছে, এই মর্মে নথিতে কোনো মুচলেখা স্বাক্ষর নাই, মুচলেখা স্বাক্ষর থাকতে হবে। তাহলে বোঝা যায় যে হ্যাঁ সাক্ষী আসছিল, থানায় আসছে, তার বক্তব্যগুলো লিখছে, এই কথাগুলো। এরপরে কি লিখবেন যে এই প্রসিকিউশনের ম্যাটেরিয়ালসে কোনো মেডিকেল রিপোর্ট নাই, দেখা যাচ্ছে মারামারি আঘাতের কোনো একটা আছে, বিষয় আছে। ওই যে গুরুতর আঘাতের, আমরা সকালে একটা দেখলাম গুরুতর আঘাতের দিয়ে আপনি লিখতেছেন ডিসচার্জ পিটিশন লিখতেছেন, তাহলে গুরুতর আঘাত থাকতে হলে অবশ্যই মেডিকেল থাকতে হবে। আপনি বলবেন যে মেডিকেল রিপোর্ট নাই, প্রসিকিউশন ম্যাটেরিয়ালস দিয়ে এরপরে এই কথাগুলো লিখে দিবেন। কিন্তু ওই যে পিসিপিআর নিয়ে সে প্রথমবার অপরাধ করছে, বা সে হচ্ছে ঢাকায় ছিল না, সে ঘটনাস্থলে ছিল না, ঘটনাস্থলে ছিল কি ছিল না সেটা তদন্ত বিচারে যে দেখা যাবে যে সে ছিল কি ছিল না, এটা ম্যাটার অফ ট্রায়াল, এটা ডিসচার্জের কোনো বিষয় না। ডিসচার্জের বিষয় হচ্ছে 222, 21, 22, 23 এই ধারার যে উপাদান আছে এই অনুযায়ী তার বিরুদ্ধে চার্জ গঠন করার মতো উপাদান বিদ্যমান আছে কিনা, যদি থাকে সব শর্ত পূরণ করে চার্জ গঠন হবে, আর শর্ত পূরণ না করলে ডিসচার্জ। এরপরে এই জায়গায় দেখালাম যে অর্থ কি বলে যে কবে থেকে কত তারিখের মধ্যে অর্থ আত্মসাৎ করছে, সুনির্দিষ্ট তারিখ উল্লেখ নাই। তাহলে আদালত কিভাবে বলবে যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত আপনি এই টাকা অর্থ আত্মসাৎ করে আপনি এই অমুক অমুক দ্বারা অপরাধ করছেন, এই কথাটা বলতে পারবে না তো আদালত। আন্দাজে বলবে যে আপনি অর্থ আত্মসাৎ করছেন, তারিখ নাই। তার মানে তারিখটা থাকা বাধ্যতামূলক। এইভাবে কয়েকটা পয়েন্ট লিখে দিতে পারবেন, পারবেন কিনা? এখন লিখে দিতে পারবেন? প্রত্যেকেরটা আলাদা আলাদা হবে। আপনি বলেন, 2টা গ্রাউন্ড বলেন। হ্যাঁ, ডিসচার্জের 2টা গ্রাউন্ড, বসে বলেন, বসে বলেন। হচ্ছিল যে তিনটা তার তিন তিন জায়গায় 3 রকমের তারিখ। আরজিতে একরকম, তদন্ত রিপোর্টের একরকম, দ্বিতীয়ত হচ্ছে যে সাক্ষীদের যে সাক্ষ্যতে 3 রকমের তথ্য, মেডিকেল রিপোর্ট নেই। মেডিকেল রিপোর্টের মধ্যে এক ধরনের তথ্য, আরজিতে অন্য ধরনের তথ্য। জি হয়ে গেছে, আপনার 2টা জিজ্ঞাসা করছি, 2টা বেশি বলছেন। জি আপনি তারপর নতুনত্ব আনা যায় কিনা? এখানে ডিজিটাল আবেদনটা যদি আমরা ম্যাজিস্ট্রেট আবেদন করি, পুলিশে যেটা আমরা একটু করব। জি এখানে মেনলি 3টা ধারায় এখানে করে 222, 3টা ধারাকে আমরা ফলো করে টাইম, প্লেস এবং ম্যানার, এই 3টা বিষয়ে আমরা পিটিশন নিয়ে আসতে পারি। আর এর বাইরে কি আমাদের হ্যাঁ, ত্রুটি দেখাতে হবে যে জায়গায় আর তদন্তে ঘটনাস্থল নাই, তদন্তে মেডিকেল রিপোর্ট নাই, বা মেডিকেল রিপোর্টে এই যে গুরুতর আঘাতের কোনো পাওয়া যায়নি, এবং সাক্ষীরা যে সাক্ষ্য দিয়েছে সেখানে হ্যাঁ মুসলিকে নেওয়া নেই, অথবা সকল সাক্ষী এক এক সাক্ষী এক এক ধরনের বক্তব্য দিয়েছেন, ঘটনার সামঞ্জস্যতা নাই, এই ধরনের। জি আপনি এগুলো হেতুবাদ বলতে হ্যাঁ ওই গ্রাউন্ড গুলো যে কি কারণে ডিসচার্জ হবে, কোন কোন স্থানে কোন স্থানে অপরাধটা ঘটছে সেই স্থান সুনির্দিষ্ট না থাকে। তারপরে কোন সময় এটা হয়েছে, এই সময় যদি উল্লেখ না থাকে, তারপরে কার দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছে, এর ব্যাপারে যদি সুস্পষ্ট কোনো হ্যাঁ এটা এটা হচ্ছে যে যদি অনেক আসামি থাকে তখন আপনি এই কথাটা বলতে পারবেন যে একাধিক আসামি হলেও কোন আসামি কি অফেন্স করছে সেটা সুনির্দিষ্ট বলা হয় না। তারপরে আহ, তারপরে যদি মেডিকেল রিপোর্টের মধ্যে যদি সাথে ঘটনার আঘাতের সাথে মেডিকেল রিপোর্টের যে আঘাতের কথা বলা হয়েছে কিন্তু বাস্তবিক সাথে যদি মিল না থাকে, না বাস্তব আর মেডিকেল তো এক না, এটা বলতে আরজিতে যে বক্তব্য দেওয়া হয়েছে আঘাতের ধরনের কথা উল্লেখ করা হয়েছে, মেডিকেলে সেটার আসেনি, সত্যতা আসে নাই। তারপরে পুলিশের যে তদন্ত রিপোর্ট আর সাক্ষী তদন্ত রিপোর্ট আর হচ্ছে বাদীর এবং তার সাক্ষীর
আহ, যে যে পারস্পরিক শব্দের নাই, স্ববিরোধী। হ্যাঁ, খুব সুন্দর বাক্য উল্লেখ করছেন। জি, মুজাহিদুল ইসলাম, আপনি বলেন কয়েকটা। যথেষ্ট প্রাথমিকভাবে যথেষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছে না যে অপরাধ করা হয়েছে। প্রাথমিকভাবে তার কোনো সুনির্দিষ্ট অপরাধ হয়েছে বলে হুম, যে এটা একটা বিষয় আছে, সুনির্দিষ্ট অপরাধ নিয়ে একটা বিষয় আছে, তাকে বৈপরীত্য আরোপিত, তারপরে হচ্ছে অভিযোগকারী এবং সাক্ষীদের মধ্যে কন্ট্রাডিকশন আছে এই কথার মধ্যে। এরপরে আমরা বলতে পারি যে যে চার্জগুলো গঠন করা হবে সেই সুনির্দিষ্ট অপরাধের আহ, পারিপার্শ্বিকতার অবস্থায় সেই ব্যক্তি সেখানে উপস্থিত ছিল না। না না না, এটা বলা যাবে না। এটা ম্যাটার অফ ট্রায়াল, বিচারের সময় দেখা যাবে উপস্থিত ছিল কি ছিল না। এটা ভুলেও লিখবেন না, ওটা জামিনের গ্রাউন্ডে লিখবেন, যে এই যে ছিল না, এই যে টিকিট, এগুলো মানে এই সময় আমরা কোনো টিকিট ফিকিট কিছুই দেখাতে পারবো না যে আমি যে ঘটনাস্থলে ছিলাম না, অমুক অফিসে ছিলাম, এই দেখেন সেই জায়গার ডিজিটাল হাজিরা, এটাও দেখানোর সুযোগ নাই। এই জায়গায় শুধুমাত্র প্রসিকিউশন ম্যাটেরিয়ালস থেকে দুর্বলতা গুলো দেখাতে হবে, যে এইটাও আপনি যদি চার্জ গঠন করতে চান, তাহলে এই জায়গায় তো ওই উপাদান নাই, চার্জ গঠন তো হবে না। আর্থিক মধ্যেও বৈপরীত্য আছে কিনা সেটা আমরা দেখতে পাই। মানে ওনাদের মধ্যে ওনারা যে জবানবন্দিগুলো দিয়েছে জি, বিভিন্ন সাক্ষী, তাদের মধ্যকার যে একজন আরেকজনের কথার ভিতরে যেটা পার্থক্য তৈরি হয়ে গেছে, বা যে অপরাধ নিয়ে তারা কথা বলছে বা তাদের পক্ষে যে কথাগুলো বলছে সেটার সাথে কোনো মিল পাওয়া যাচ্ছে না, এইগুলো আমরা এখানে জি, আপনি বলেন। অনেকগুলো বলা হয়েছে। আপনি বলেন, অনেক অন্যরা বলছে, আপনি বলেন। তাহলে যেটা বের করতে হবে সেটা হলো খুঁজে খুঁজে দোষগুলো হ্যাঁ, কি কি বের করতে এটা একটা হবে। বলেন। যেমন না, ওটা বলবো বা negative হ্যাঁ, মামলা নম্বর তো দেবেন। হ্যাঁ, মামলা নম্বর এটাই যথেষ্ট। হ্যাঁ, এটা দেন। আর এগুলো কোনো একটা পয়েন্ট এগুলো লিখবেন না। জি, টাইম প্লেস ম্যানার এগুলো যদি ঠিক না থাকে ওটা তুলে ধরতে হবে। এরপরে সাক্ষী দেখে যদি নির্ভরতা যদি না থাকে সেটা তুলে ধরতে হবে। এরপরে আরো যে ঘটনা যেটা আছে সেটার সাথে যদি এগুলো মিল না থাকে, যেমন আরজিতে যদি কেউ দাবি করে দাবি করে যে আমার দলিল জাল করে সে ই করছে, ওই জমি বিক্রি করে দিচ্ছে আমার নকল স্বাক্ষর করে, কেউ একজন করলো 467 ধারার অভিযোগ করলো, এখন ওই দলিলই জব্দ করে নাই, দলিল জব্দ করে নাই, তখন হবে না। জি, আপনি লিখবেন এভাবে যে চার্জ গঠন করার জন্য দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজার 1989 এর যে 221, 222 এবং 223 ধারার যে ইনগ্রিডিয়েন্টস আছে, সেই উপাদান অত্র মামলার তদন্ত প্রতিবেদনে উল্লেখ নাই, সুতরাং ওই উপাদান না থাকা চার্জ গঠন হতে পারে না। এটা একটা কথা। আরেকটা, জি, আপনি বলেন। অবশ্যই অবশ্যই, ওটা ঘটনা দেখে আনবেন। যেমন আপনাকে মামলা করছে, মার্ডার হয়েছে, কিন্তু ওটা দেখতেছেন যে মার্ডার না, ওটা কালপেবল হোমিসাইড অথবা অপরাধী হয় নাই, ওই যে জেনারেল এক্সেপশনের মধ্যে রয়েছে, তখন আপনাকে ওই অনুযায়ী কি দিতে হবে,
এই জায়গায় মেডিকেলে আসছে, ওই বাদীর দাখিলীয় প্রসিকিউশন ম্যাটেরিয়ালসে ভিডিও ফুটেজে এটা দেখা যাচ্ছে, এইগুলো উল্লেখ করে। এটা আবার কে করছে? টেক্সট হবে মনে হয় একটু বেশি কিছু করতেছি। দেখা আছে। হ্যাঁ, জি। এটা কি না, ওটা এখনো ইসে আছে, শুনানির জন্য আছে। এটা ঠিক আছে। হ্যাঁ, ওই লিখে দেওয়ার জন্য। বিষয় একুশ দ্বারা বিষয় দ্বারা উপাদানের যদি উপাদান যদি ক্লিয়ার ভাবে না আসে, তারপরে আর্জির সাথে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণে যদি সামঞ্জস্য থাকে, তারপরে হচ্ছে আর্জির সাথে মানে মানে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণে ডাকটা একটু কেমন ব্রেকআপ করা। সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করে মুসলিম আর কোনো বক্তৃতা নাই, সেক্ষেত্রেও আর্জি চার্জ গঠন করতে পারেন। জি। আর কোনো কারণ তিনটা কারণ। এর মধ্যে ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা একটু এইটা দেখি, প্রশ্ন দেখি কি আসছে। দেখেন 5 নম্বর প্রশ্ন, এক্স এই মর্মে 15/12/2020 খ্রিস্টাব্দ তারিখ স্থানীয় থানায় এজাহার দায়ের করে যে 1/12/2020 খ্রিস্টাব্দ তারিখ রাত অনুমান 11টা 30 মিনিট ব্যবসায়িক কাজ শেষে বাসায় ফেরার পথে পুরানো ঢাকার নবাবপুর মোড়ে অতিক্রমকালে ওয়াই ও জেড গতিরোধ করে ধারালো অস্ত্র প্রদর্শন করে তার কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে সে বাধা দেয়। তখন ওয়াই তার হাতে থাকা চাইনিজ ক্লোয়ার দিয়ে এক্স এর মুখমণ্ডলে কোপ দিলে এক্স রক্তাক্ত জখম হয় এবং ওয়াই ও জেড তার ব্যাগে থাকা 50,000 টাকা নিয়ে যায়। তদন্তকারী কর্মকর্তা তদন্তকালে 5 জন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজার 1898 এর 161 দ্বারাই লিপিবদ্ধ করে তাতে সাক্ষীদের সাক্ষ্য নেন এবং চিকিৎসার সনদ সংগ্রহ করে দেখেন যে সেখানে লেখা আছে অন ল্যাচারেটেড অন দ্য লেফট চেক, মানে বাম চোয়ালে কি হলো ল্যাচারেটেড, থেতলে গেছে, থেতলে যাওয়ার আঘাত পাওয়া গেছে। আর এদিকে কি বললো, কোপ দিয়েছে, মুখমণ্ডলে কোপ দিলে এক্স রক্তাক্ত জখম হয়। আর এই জায়গায় বলছে